সবুজের মোড়কে লালকে খুঁজেছি, বুক চিতিয়ে এই পতাকা উড়িয়েছি। আমি নই কোনো ভিনদেশি, তবুও কেন আমার হতে পারিনি আমি? মিরপুর থেকে কানপুর বিষাদে ছেয়ে গেছে সাকিব নামক কালো মেঘ। সাকিব তো বলেছিল যেদিন থেকে নিজেকে আর টাইগার দলের ড্রাইভার মনে করবেন না, সেদিন থেকে আর তলোয়ার নিয়ে 22 গজের যুদ্ধে যাবেন না। তবে কি সাকিব তার ব্যর্থতাকে মেনে নিচ্ছেন? অফ ফরম্যাটে থাকাটা তো অস্বাভাবিক কিছু না। সাকিব তো বাংলার ক্রিকেটের অঘোষিত রাজপুত্র। ফর্মে ফিরতে তো সাকিবের খুব একটা সময়ও লাগে না। সাকিবের অর্জন নিয়ে আজ কিছুই বলবো না। তার অর্জন দিনের আলোর মতোই দৃশ্যমান। আজ কথা হবে আপনার, আমার এবং আমাদের চিন্তাভাবনার। আজ কথা হবে মহাকাব্যের এক মহানায়ককে ঘিরে। সাকিব যে তার বক্তব্য কালো মেঘের ছায়ায় ঢেকে দিয়েছেন তা বুঝতে আপনাকে মনোবিজ্ঞানী হতে হবে না। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তিনি দেশীয় ক্রিকেট থেকে অবসরে যাওয়ার কথাটাই বলেছেন, আন্তর্জাতিক লিগগুলো থেকে নয়। এমনকি লাল সবুজের জার্সিতে বিশ্বের যে নাম সব থেকে বেশি আলোচিত হয়েছে গর্বের সাথে, সেটিও কিন্তু সাকিব আল হাসান। কিন্তু তাকে কেন অবসরের ঘোষণাটাও দিতে হয়েছে বিদেশের মাটিতে বসে? আমরা কেন অপরাধী সাব্যস্ত করতে কোনো প্রমাণের অপেক্ষায় থাকি না? মুহূর্তেই অস্বীকার করে নেই অভিযুক্ত মানুষটার সব অবদান। বিশ্লেষক এবং ভক্তরা বুঝতেই পারছেন সাকিবের এমন অবসর নেহাতি নিরাপত্তাহীনতা ও অভিমান ছাড়া আর কিছুই না। ঘোড়াও লাথি মারে বিপদে পড়লে। তেমনটাই হচ্ছে সাকিবের সাথে। ব্যক্তিগত ও রাজনৈতিক কিছু ভুলের দায় যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধকেও ছাড়িয়ে গেছে। তাই হয়তো এতটাই ক্ষোভ সাকিবের উপর। মানসিক চাপে থাকতে হয় সবসময়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থাকাকালীন পক্ষে বিপক্ষে কোনো বক্তব্য না দেওয়াতেই যেন হয়েছেন চোখের বালি। সাকিব ছিল এক বিদ্রোহী ক্রিকেটার। মাঠে অনিয়ম দেখলে মুখ বুজে সহ্য করেননি কখনো। তার এই প্রতিবাদ করার সাহসও সাকিবের আগে এবং পরে দেখাননি কেউই। তবে ব্যক্তি সাকিবকে শুধরে নিয়ে কি দেশের জন্য কাজে লাগানো যেত না? এই প্রশ্নটা তো থেকেই যায় ক্রিকেট ভক্তদের কাছে।